মুক্ত বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র কলকাতার সমস্ত ছাত্রছাত্রীদের আমি ঝর্ণা দাস সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করব। আজকে আলোচনা শুরুর পূর্বে আমি একটু বলবো যে এখানে ইউনিট 1 এর যে কাল্টিভেটিং ভ্যালুস থ্রু এডুকেশন, এটা ফার্স্ট আমরা একটু জানবো যে ভ্যালু কি জিনিস। ভ্যালু শব্দটি ল্যাটিন শব্দ ভ্যালিয়ার থেকে এসেছে, যেটার অর্থ হলো স্ট্রং। তো এটি বলতে আমরা কি বুঝবো? মূল্যবোধ। ভ্যালু বাংলা শব্দ হলো মূল্যবোধ। মূল্যবোধ মানুষকে উচিত, অনুচিত, ন্যায়, খারাপ, ভালো ইত্যাদি বোঝাতে এবং সেগুলিকে পার্থক্য করতে সাহায্য করে। তাহলে মূল্যবোধ কি? ভালো মন্দের মধ্যে বিচার করে এবং তার মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা ঠিক করে দিতে সাহায্য করে। ভ্যালু বলতে আমি যদি কিছু এক্সাম্পল তোমাদেরকে দিই, দেখবে যে সহমর্মিতা, সহযোগিতা, সহানুভূতিশীলতা, এগুলো হলো আমাদের ভ্যালু। যে ন্যায়পরায়ণতা, এগুলো হচ্ছে আমাদের মূল্যবোধ, যেগুলো আমাদের মধ্যে বর্তমান থাকে। মানুষ মানেই এই মানবিকতা, মূল্যবোধ, এই জিনিসগুলো থাকা উচিত। তো এই মূল্যবোধ শিক্ষার মাধ্যমে আমরা কি করে রপ্ত করব? শিক্ষার মাধ্যমে আমাদের মূল্যবোধের উন্মেষ ঘটবে এবং বিকাশ ঘটবে, এটা স্বাভাবিক জিনিস। শিক্ষা এইরকমই জিনিস যেটা কিনা মূল্যবোধকে আরো উন্নতর পর্যায়ে পৌঁছে দিতে আমাদেরকে সাহায্য করে। তো আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই যে গান্ধীজি আমাদেরকে একটি ভালো কথা বলেছেন যে if wealth is lost, nothing is lost. If health is lost, something is lost. If character is lost, everything is lost. সুতরাং সম্পদ যদি হারিয়ে যায় তাতে এমন কিছু ক্ষতি হবে না। যদি মানুষের স্বাস্থ্যের একটু ক্ষতি হয়, মানে স্বাস্থ্য যদি ভেঙে পড়ে, শরীর যদি খারাপ হয়, সেটাও সামান্য ক্ষতি। কিন্তু যদি মানুষের ক্যারেক্টারের কোনো সমস্যা হয়, যদি তার চরিত্রের কোনো সমস্যা থাকে, চরিত্রের যদি ক্ষতি হয়, তাহলে কিন্তু মানুষের সবচেয়ে বড় ক্ষতি হয় এবং সেটা হলো মূল্যবোধের ক্ষতি। মানুষের মূল্যবোধ হারিয়ে যায়। আর যে মানুষের মধ্যে মূল্যবোধের পরিমাণ কম থাকে, সে কি মানুষ? তার সঙ্গে তাহলে পৃথিবীর অন্যান্য প্রাণীর তো তুলনা করা সম্ভব হবে না। অন্যান্য জীব জগতের অন্যান্য জীবের সঙ্গে মানুষেরও তাহলে তুলনা সম্ভব নয়। তো যাই হোক, আমরা একটা জিনিস দেখবো যে মূল্যবোধে শিক্ষার লক্ষ্য কি। মূল্যবোধের শিক্ষার লক্ষ্য দেখতে গেলে যে এখানে মানে জাতীয়তা বোধ, আন্তর্জাতিকতার বোধের উন্মেষ ঘটানো হলো এবং সেগুলিকে জাগ্রত করা হলো মূল্যবোধের কাজ, এবং সেটা শিক্ষার মাধ্যমে সম্ভব। এছাড়া মানুষের সর্বাঙ্গীন বিকাশ সাধন, তাদের সুঅভ্যাস এবং সুব্যবহার যাতে মানুষের ভালো হয়, এগুলো কিন্তু মূল্যবোধের কাজ। এছাড়া জাতীয় সংস্কৃতি এবং সেগুলি কি করে ধারণ করা যায় এবং সেগুলোকে কিভাবে বাহন করা যায়, সেগুলো কিন্তু আমাদের শিক্ষার মাধ্যমে সম্ভব। আর সেটা কিন্তু মূল্যবোধের জাগ্রত ঘটাতে আমাদেরকে সাহায্য করে। তো এবার আমরা যেটা দেখবো যে ডিফারেন্ট টাইপস অফ ভ্যালুস। তো ডিফারেন্ট টাইপস অফ ভ্যালুস বলতে তোমরা স্টাডি মেটেরিয়ালে দেখবে যে যেগুলো রয়েছে যে অ্যাস্থেটিক, ডেমোক্রেটিক, ইন্টারনাল, এক্সটার্নাল, এই ধরনের কিছু ভ্যালুর কথা বলা হয়েছে। তো আমি তোমাদেরকে বলি যে অ্যাস্থেটিক ভ্যালু। অ্যাস্থেটিক ভ্যালু জিনিসটা কি? অ্যাস্থেটিক ভ্যালু হচ্ছে সৌন্দর্য বোধ এর প্রতি যে মূল্যবোধ। তাহলে কি বিশ্ব জগতের যখন সৌন্দর্যকে আমরা উপলব্ধি করব এবং যে মূল্যবোধের মাধ্যমে আমরা উপলব্ধিটা করব, যে তাকে আমরা মূল্য দিতে পারবো, সেটাই হচ্ছে অ্যাস্থেটিক ভ্যালু। আবার কি ডেমোক্রেটিক ভ্যালু? এটা কি? যে আমাদের ইন্ডিয়া তো ডেমোক্রেটিক কান্ট্রি, তো এখানে কি আছে যে ধর্ম নিরপেক্ষতা, স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্ব, এই ন্যায় ইত্যাদি, এই সমস্ত জিনিসগুলির মাধ্যমে আমাদের মূল্যবোধ ঘটানো সম্ভব। কোন মূল্যবোধকে? ডেমোক্রেটিক যে ভ্যালু রয়েছে, গণতান্ত্রিক মূল্যবোধ,
সেগুলো কিন্তু এর মাধ্যমে সম্ভব। এছাড়া কি মোরাল ভ্যালু রয়েছে। মোরাল ভ্যালু হচ্ছে, এটাও ডিফারেন্ট টাইপস অফ ভ্যালুর মধ্যেই একটি পার্ট। মোরাল ভ্যালু হচ্ছে যে ভালো মন্দ, উচিত অনুচিত, এগুলোকে যখন বিচার করা সম্ভব হবে যে মূল্যবোধের মাধ্যমে, সেটি কিন্তু মোরাল, মানে নৈতিক মূল্যবোধ। এছাড়া কি আছে, রিমোট রিমোট ভ্যালু। রিমোট ভ্যালু কি? রিমোট ভ্যালুকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে কি ইনস্ট্রুমেন্টাল, আর অপরটি হচ্ছে ইন্ট্রিনসিক। ইনস্ট্রুমেন্টাল কি? ইনস্ট্রুমেন্টাল শব্দটা শুনলেই তোমরা বুঝতে পারছো যে ধরো কোনো মিউজিশিয়ান, সে কোনো একজন মিউজিশিয়ান, সে কি যে মিউজিকের সুর, তাল, এগুলো সম্পর্কে সে জানে, অভিজ্ঞ, এই সম্পর্কে তার মূল্যবোধ রয়েছে। তো এটা কিন্তু ইনস্ট্রুমেন্টাল ভ্যালু। আর যদি ইন্ট্রিনসিক ভ্যালুর কথা বলি, ইন্ট্রিনসিক ভ্যালু, সাপোজ আমি একটি কথা বলছি যে একটি কোদাল বা একটি কুড়ুল একটি কাঠ কেটে তার সঙ্গে লোহার একটি ফলা সংযোগ করে তৈরি হয়। এবার এটা তৈরি করা হলো কিসের জন্য? কোনো জিনিসকে কাটার জন্য, বড় বড় মোটা জিনিসকে কাটার জন্য, যে কোনো কাঠ কাটার জন্য বা কোনো বস্তুকে কাটার জন্য এটি তৈরি করা হলো। এবার দেখবো যে এটি কি সত্যিই কাটা যাচ্ছে? কুড়ুলটা যে উদ্দেশ্যে তৈরি হয়েছে সেই উদ্দেশ্যকে কি সফল করছে? যদি সেটা সফল করে, তাহলে আমরা যে উদ্দেশ্যে সেটা তৈরি করেছি, তাহলে তার উপযোগিতা ভাবো যে তাহলে ঠিকঠাক রয়েছে। তো ইন্ট্রিনসিক ভ্যালু এটা। ধরো আরেকটি উদাহরণ দিচ্ছি, যে ক্লাসরুমের মধ্যে যে বেঞ্চ, টেবিল, যে ফার্নিচার গুলো থাকে, বোর্ড, চক, ডাস্টার, এগুলো যদি টিচার, স্টুডেন্ট সকলকে সাহায্য করে তাদের পাঠ্যক্রমের সমস্ত বিষয়গুলোকে এবং সেই টিচিং পদ্ধতির মাধ্যমে যদি শিক্ষার্থীকে সঠিক জ্ঞানার্জনে যদি এগুলো সাহায্য করতে পারে এবং টেবিলের মতো যদি কাজ দেয়, বোর্ডের মতো যদি কাজ দেয়, তাহলেই কিনা সেটা হয়ে যাবে ইন্ট্রিনসিক ভ্যালু। তো এই গেল রিমোট ভ্যালু। এবার যদি বলি ইমিডিয়েট ভ্যালু। ইমিডিয়েট ভ্যালু কি? যে কেউ ধরো ক্রিকেটার হতে চাইছে, কেউ চাইছে ক্রিকেটার হতে, তো তাকে কি করতে হবে? ক্রিকেট খেলতে দিতে হবে। তৎক্ষণাৎ নয়, এটা অ্যাকচুয়ালি তাকে ক্রিকেট খেলতে দিতে হবে। তো এটা হচ্ছে ইমিডিয়েট ভ্যালু, তৎপরতার সঙ্গে যে ভ্যালুকে অর্জন করা যায়। এছাড়া সোশ্যাল ভ্যালু। সোশ্যাল ভ্যালু কি হবে? যে সামাজিক মূল্যবোধ। কিসের মাধ্যমে সামাজিক মূল্যবোধ? আমরা জানি সমাজে কারা থাকে, আমাদের বন্ধু বান্ধব, আত্মীয়, প্রতিবেশীরা, এদের সবাইকে নিয়েই কিন্তু আমাদের সমাজ। তো বন্ধুদের সঙ্গে যদি বন্ধুত্বের সম্পর্ক এবং আমাদের মধ্যে যদি সামাজিকীকরণ দেখা যায়, আমরা যদি একে অপরকে ভালোবাসি, একে অপরকে শ্রদ্ধা করি, ভক্তি করি, তাহলে কিন্তু আমাদের সামাজিক যে মূল্যবোধ রয়েছে সেটা কিন্তু উন্নততর পর্যায়ে পৌঁছে যেতে পারবে এবং এই সামাজিক মূল্যবোধ আমরা রপ্ত করতে পারবো। তো এরপরে যেটা দেখবো আমরা, ইকোনমিক ভ্যালু। ইকোনমিক ভ্যালু কি? অর্থনৈতিক মূল্যবোধ। এখানে কি বলা হবে? যে আর্থিক বিষয় পরিচালনার সংক্রান্ত আচরণের মধ্যে যদি পরিবর্তন সম্ভব হয়, যে আর্থিক বিষয় যে সমস্ত জিনিস, সেগুলো সম্পর্কে আমাদের কতটা মূল্যবোধ রয়েছে সেটা জানতে হবে। সেই যে মূল্যবোধ, সেটি জাগ্রত করা হবে অর্থনৈতিক মূল্যবোধ। তো এই গেল ডিফারেন্ট টাইপস অফ মূল্যবোধ। তাহলে কি? অ্যাস্থেটিক ভ্যালু, ডেমোক্রেটিক ভ্যালু, মোরাল ভ্যালু, রিমোট ভ্যালু, ইমিডিয়েট ভ্যালু, সোশ্যাল ভ্যালু, ইকোনমিক ভ্যালু। এছাড়াও বিভিন্ন রকমের ভ্যালু রয়েছে, তোমরা পরে বুঝতে পারবে। তো যাই হোক, এবার আমরা দেখব যে শিক্ষাক্ষেত্রের মূল্যবোধ এটি কিভাবে কাজ করে। শিক্ষাক্ষেত্রের মূল্যবোধ কিভাবে কাজ করে? যে সাপোজ একজন টিচার পড়াচ্ছেন, ধরো আজ আমি তোমাদেরকে পড়াচ্ছি, তো এই যে আমি তোমাদের সঙ্গে তোমাদের কোনো বিষয়ে আলোচনা করছি, তোমরা আমাকে কেউ কেউ হয়তো অনুকরণ করতে পারো। তোমরা ধরো স্টুডেন্টরা একটা এজে থাকে যে কোনো নায়ক নায়িকাকে অনুকরণ করে, আমাদের সমাজ কোনো প্রাচ্যত্য কোনো শিক্ষাকে অনুকরণ করছে, প্রাচ্যত্য কোনো সংস্কৃতিকে অনুকরণ করছে,
বা মডার্নাইজেশন, এই যে মডার্নাইজেশন আজকে যে ঘটেছে সেটা বিভিন্ন অনুকরণের মাধ্যমেই ঘটেছে। তো এই যে অনুকরণ, এটা যদি শিক্ষাক্ষেত্রে যদি আমরা প্রপার অনুকরণ ঘটাতে পারি, যদি স্টুডেন্ট যদি প্রপার অনুকরণ করতে পারে, তাহলে কিন্তু আমাদের মূল্যবোধ সম্ভব, মূল্যবোধ জাগ্রত হওয়া সম্ভব। এছাড়া উপদেশ, টিচাররা কি বলছেন, বিভিন্ন মনীষীদের এবং মহাপুরুষদের তাদের জীবনী পাঠ, বিভিন্ন দলমূলক আলোচনা সভা গঠন করা এবং সেগুলোতে আলোচনায় অংশগ্রহণ করা, বিভিন্ন আদর্শমান নির্ধারণ। আদর্শমান নির্ধারণ বলতে কি বুঝবো, যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, কোনো গল্প বলা, কোনো শিক্ষামূলক ভ্রমণ, এই টাইপের জিনিসপত্রের মাধ্যমে কিন্তু আমাদের মধ্যে মূল্যবোধ জাগ্রত হয় এবং এগুলো কিন্তু শিক্ষাক্ষেত্রে মূল্যবোধ জাগ্রত ঘটাতে আমাদেরকে সাহায্য করে। এই সহপাঠ্যক্রমিক কার্যাবলীও কিন্তু, পাঠ্যক্রমিক কার্যাবলী আমরা পাঠ্যক্রম জানি, এতদিন ধরে আমিও তোমাদেরকে দুদিন ধরে আলোচনা করছি, তোমরা খানিকটা পাঠ্যক্রম সম্পর্কে একটু ওয়াকিবহাল হয়েছো, যদি পাঠ্যক্রম সম্পর্কে ডিটেলস পড়াইনি। তো যাই হোক, পাঠ্যক্রম অনেকবার আলোচনা করেছি। তো এই যে সহপাঠ্যক্রমিক কার্যাবলী, এটার মাধ্যমেও কিন্তু আমাদের মূল্যবোধ ঘটানো, আমাদের মধ্যে মূল্যবোধ জাগ্রত হওয়া সম্ভব। যে 15ই আগস্ট আমরা যদি সেটাকে স্কুলে বা কলেজে যদি পালন করি, সেগুলোর মাধ্যমে আমাদের একটু হলেও যে জাতীয় মূল্যবোধ গুলো সেগুলো জাগ্রত হয়। হ্যাঁ, তো যাই হোক, এইভাবে কিন্তু শিক্ষাক্ষেত্রে মূল্যবোধ জাগ্রত ঘটানো সম্ভব শিক্ষার্থীর মধ্যে। তো এবার আমরা যেটা আলোচনা করব 1.6 স্টাডি ম্যাটেরিয়াল, তোমরা দেখবে যে কি করে এডুকেশনের সঙ্গে বিভিন্ন টার্ম, যে স্কুলিং, টিচিং, লার্নিং, এগুলোকে কি করে ডিফারেন্সিয়েট করা যায়, তো এগুলোকে কিভাবে পার্থক্য করবো আর কি। তো আমরা ফার্স্ট এডুকেশন, এটা সম্পর্কে ওয়াকিবহল যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যা কিছু শিখি এবং শিখছি সবই কিন্তু আমাদের শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত। তো এই শিক্ষার কিন্তু কোনো শেষ নেই, শিক্ষা যখন তখন যেখানে খুশি সম্ভব। তো এবারে আমরা এই এডুকেশনের সঙ্গে কি করে স্কুলিং এই টার্মটিকে আলাদা করব। স্কুলিং হচ্ছে, বুঝতে পারছো তোমরা, স্কুল শব্দটা থেকে আসছে। তো স্কুল অর্থ হচ্ছে বিদ্যালয়, আর স্কুলিং হচ্ছে বিদ্যালয়ান। তো এই এটা একটা ব্যবহারিক অর্থ, জাস্ট একটা ব্যবহারিক অর্থ। তো এই বিদ্যালয় শব্দটি বললেই দেখতে পাবে তোমরা এটা ফর্মাল এডুকেশন বলতেই বোঝাবে, যে এখানে কোনো একটি স্থানে কোনো একটি পরিবেশে পার্টিকুলার সিলেবাস দিয়ে পড়ানো হবে। তো এটা কিন্তু বিদ্যালয়, এই বিদ্যালয় কিন্তু এডুকেশনের থেকে, বিদ্যালয় কিন্তু অনেক ভার্স জিনিস, ব্যাপক অর্থ, কিন্তু এডুকেশনের থেকে বৃহৎ অর্থ নয়। শিক্ষা খানিকটা সম্ভব হয় শিক্ষা খানিকটা সম্ভব হয় বিদ্যালয়ের মাধ্যমে। বিদ্যালয় একটি স্থান মাত্র, বিদ্যালয়ের মধ্যে কিন্তু শিক্ষা সম্ভব হয়, কিন্তু শিক্ষা টোটাল এডুকেশন কিন্তু বিদ্যালয়ের মধ্যে সম্ভব নয়। এডুকেশন কিন্তু তার চেয়েও বৃহৎ জিনিস। এই জন্যই কিন্তু জন্ম থেকে মৃত্যু শব্দটা আমি তোমাদেরকে প্রতিদিনই আলোচনার সময় বলি, যে শিক্ষা কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যা কিছু শিখছি সবই কিন্তু শিক্ষার অন্তর্গত। প্রতিদিন প্রতিটা মুহূর্তে যেখানে খুশি আমরা শিখতে পারি। তো তার মধ্যে একটি স্থান হলো, সেটা ফর্মালি স্থান হলো প্রথাগত, সেটা হচ্ছে কি স্কুলিং। তো এটা স্কুল শব্দটির অর্থ হচ্ছে কি বিদ্যালয়। তো স্কুল হচ্ছে কি এ স্কলার বাই ডিসকাশন হেল্ড ইন স্পায়ার টাইম, অর্থাৎ অবসর সময়ে তাত্ত্বিক জ্ঞানের আলোচনা। এটাই কিন্তু ল্যাটিন শব্দ বিদ্যালয়ের অর্থ। এবং এই ব্যুৎপত্তিগত অর্থ যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে বিদ্যালয় এমন একটি স্থান যেখানে কিনা জ্ঞান অর্জনের সুযোগ আছে, তো এবার আমরা দেখব যে এই স্কুলিং, এটি কি একটি প্রথাগত শিক্ষা হয় এর মাধ্যমে, এবং যেখানে শিক্ষক, শিক্ষার্থী এবং পাঠ্যক্রম এই তিনজনের অবস্থান বর্তমান। তো শিক্ষক, শিক্ষার্থী আর
পাঠ্যক্রম এই তিনজনের মধ্যে মিথস্ক্রিয়া ঘটাতে সাহায্য করে এবং যে স্থানে ঘটানো সম্ভব হয় সেটি হচ্ছে বিদ্যালয়। আবার একবার রিপিট করছি, শিক্ষক, শিক্ষার্থী এবং পাঠ্যক্রম এই তিনটে জিনিসের মধ্যে মিথস্ক্রিয়া হয় এবং এই সম্পর্ক স্থাপন হয়, এবং এই সম্পর্ক স্থাপন যেখানে সম্ভব হয় সেই স্থানই হলো বিদ্যালয়। কেমন? এবার আমরা এডুকেশনকে স্কুলিং এর সঙ্গে কি করে পার্থক্য করব। এডুকেশন হচ্ছে একটি সামগ্রিক শব্দ, কম্প্রিহেন্সিভ টার্ম, কিন্তু স্কুলিং হচ্ছে একটি স্পেসিফিক এবং ন্যারো টার্ম, হ্যাঁ, সংকীর্ণ অর্থ। এবং এর এডুকেশনের অর্থ কিন্তু বৃহৎ এবং এর পরিধি কিন্তু ব্যাপক, কিন্তু স্কুলিং এর পরিধি কিন্তু লিমিটেড। এবং এখানে কোনো ফিক্সড কারিকুলাম কিন্তু এডুকেশনে থাকে না, কিন্তু স্কুলিং এ কিন্তু ফিক্সড কারিকুলাম থাকে। বিদ্যালয়ে তো পাঠ্যক্রম অনুযায়ী বিদ্যালয়ে পড়ানো হয়, তো বিদ্যালয়ের পাঠ্যক্রম বর্তমান, এবং এখানকার মেন এজেন্ট থাকে কিন্তু টিচার, কিন্তু এডুকেশনের মেন এজেন্ট কিন্তু টিচার নয়। এডুকেশনের কিন্তু মেন এজেন্ট টিচার হতে পারে না, এখানে এজেন্ট অনেকেই, টিচার, পেরেন্টস, রিলেটিভস, নেইবার, সমস্ত এরা সকলেই, বন্ধু বান্ধব সকলেই কিন্তু আমাদের এজেন্ট হতে পারে। হ্যাঁ, তো এডুকেশন কিন্তু লাইফ লং এবং কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ এটি জীবনব্যাপী প্রক্রিয়া, এবং স্কুলিং হচ্ছে কিন্তু এটা সাময়িক প্রক্রিয়া, অর্থাৎ মাধ্যমিক, এইচএস, উচ্চ মাধ্যমিক পর্যন্ত কিন্তু আমরা স্কুল এডুকেশন নিই। কেমন? এবার আমরা দেখব যে লার্নিং। লার্নিং কে দেখব। লার্নিং এর অর্থ কি বাংলা? শিখন। শিখন, শিখন বলতে মডিফিকেশন অফ লার্নার বিহেভিয়ার, অর্থাৎ শিক্ষার্থীর তাত্ত্বিক এবং শিক্ষার্থীর কাঙ্ক্ষিত, অ্যাকচুয়ালি শিক্ষার্থীর কাঙ্ক্ষিত আচরণের পরিবর্তন, সেটি হলো শিখন। শিক্ষার্থীর কাঙ্ক্ষিত আচরণের পরিবর্তনই হলো শিখন। তাহলে এডুকেশন আমরা একটু আগেই দেখলাম কত ভার্স একটি টার্ম, এবং তার ব্যাপকতাও অনেক বিশাল, কিন্তু লার্নিং কিন্তু স্পেসিফিক। এডুকেশনের মাধ্যমে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সম্ভব এবং তার সমস্ত রকমের আচরণের পরিবর্তন ঘটানো সম্ভব, কিন্তু লার্নিং শিখনের মাধ্যমে কিন্তু শিক্ষার্থীর স্পেসিফিক বা পার্টিকুলার, অর্থাৎ বিশেষ কিছু আচরণের পরিবর্তন ঘটানো সম্ভব, সর্বাঙ্গীন আচরণের পরিবর্তন ঘটানো সম্ভব নয়। অর্থাৎ এডুকেশন পজিটিভ, অলওয়েজ পজিটিভ, কিন্তু লার্নিং হলো পজিটিভ প্লাস নেগেটিভ। কারণ হচ্ছে লার্নিং, আমরা যা কিছু শিখি শিক্ষা, সবকিছুই কি শিক্ষা? তা কিন্তু নয়। আমরা যা কিছু শিখি তার মধ্যেও কিছু পজিটিভ রয়েছে, কিছু নেগেটিভও রয়েছে। তাই জন্য সমাজেও কিন্তু কিছু ভালো মানুষ, কিছু খারাপ মানুষ, কারোর মধ্যে মূল্যবোধের পরিমাণ বেশি, কারোর মধ্যে মূল্যবোধের পরিমাণ কম। সব শিক্ষিত মানুষের যে মূল্যবোধ থাকবে বেশি এমন কিন্তু নয়। মূল্যবোধ যে কারোর মধ্যে থাকতে পারে, এবং সে কতটা শিখছে এবং সে কতটা রপ্ত করছে, তার পরিবেশ থেকে সে কতটা শিখছে, সে নিজে কতটা ভালো মনে করছে, তার উপরেই কিন্তু নির্ভর করে তার শেখা এবং তার মূল্যবোধ, মানবিকতা বোধ, এই সব কিছু। তো যাই হোক, অ্যাকচুয়ালি এই গেল লার্নিং আর এডুকেশনের মধ্যে পার্থক্য। এবার আমরা দেখব ট্রেনিং। ট্রেনিং এর মধ্যে আমরা যদি পার্থক্য দেখি এডুকেশনের সঙ্গে, তাহলে কি দেখব? যে ট্রেনিং কিন্তু একটি পার্ট, কার পার্ট? এডুকেশনের একটি পার্ট। বলছে যে টু অ্যাটেইন স্কিল অর প্রফিসিয়েন্সি ইন আ স্পেসিফিক ফিল্ড, এটা কিন্তু হচ্ছে ট্রেনিং। ট্রেনিং ধরো যে কেউ এইচএস দিল, দেওয়ার পরে কেউ গ্রাজুয়েশন কমপ্লিট করলো, করে সে হয়তো ডিএলএড ডিগ্রি নিতে চাইছে, বা এইচএস কমপ্লিট করার পর সে ডিএলএড ডিগ্রি নিতে পারছে, বা কোনো স্টুডেন্ট এমএ কমপ্লিট করার পর বিএড করছে, কেউ বা গ্রাজুয়েশন করার পর বিএড করছে। তো এই যে বিএড করা,
এই যে এগুলো কিন্তু বিএড ডিএলএড এগুলো কিন্তু এক একটা ট্রেনিং পিরিয়ড, এবং সেটা কিসের জন্য? টিচিং দেওয়ার জন্য। তো তাহলে বুঝতে পারছো ট্রেনিং জিনিসটাতে পার্টিকুলার স্কিল ডেভেলপ করা হয়, পার্টিকুলার স্টুডেন্টদের মধ্যে স্কিল ডেভেলপ করা হয়। এবং এই ট্রেনিংটা কিন্তু যদি আমরা এডুকেশনের সঙ্গে ট্রেনিং কে যদি আলাদা করতে চাই তাহলে বলবো এডুকেশন কিন্তু ফর্মাল, নন ফর্মাল, ইনফর্মাল তিনটেই হতে পারে, কিন্তু ট্রেনিং কিন্তু প্রি সার্ভিস আর ইন সার্ভিস পিরিয়ডে কিন্তু ট্রেনিং সম্ভব। ট্রেনিং তাহলে কি প্রি সার্ভিস আর ইন সার্ভিস পিরিয়ডেই সম্ভব। ট্রেনিং কিন্তু ফিক্সড, একটা এই ডিউরেশন কিন্তু ফিক্সড, কিন্তু এডুকেশনে আগেই বলেছি এর কিন্তু কোনো ডিউরেশন নয়, এর ফিক্সড ডিউরেশন কিছু নেই, এটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ শিখতে পারে। তো তাহলে টোটাল ডেভেলপমেন্ট হচ্ছে এডুকেশনের কাজ, একজন শিক্ষার্থীর, একজন মানুষের পুরোপুরি বিকাশ ঘটানো কিন্তু শিক্ষার কাজ। কিন্তু ট্রেনিং এর কাজ কি? স্পেসিফিক স্কিল ডেভেলপ করা, স্পেসিফিক স্কিল ডেভেলপ করা হচ্ছে ট্রেনিং এর কাজ। তাহলে এটা অনেক সংকীর্ণ, অন্যদিকে এডুকেশন অনেক ব্যাপক, তাই না? তো এই গেল জিনিস। এছাড়া এডুকেশনে কিন্তু আমরা পড়ি, আমরা যদি ফর্মাল দিক থেকে দেখি এডুকেশনে কিন্তু প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল সব ধরনেরই কাজ হয়, এবং আমরা পড়াশোনা করি, প্র্যাকটিক্যালও করি, আবার থিওরি পার্টও পড়ি কারিকুলামে। কিন্তু ট্রেনিং এ কিন্তু অনলি প্র্যাকটিক্যালকে বেশি গুরুত্ব দেওয়া হয়, প্র্যাকটিক্যালকে বেশি গুরুত্ব দেওয়া হবে। এবং ট্রেনিং পিরিয়ডটা যে স্থানে হবে সেটা কিন্তু কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন ট্রেনিং সেন্টার, তো এগুলোতে কিন্তু ট্রেনিং সম্ভব। কিন্তু অন্যদিকে এডুকেশন কিন্তু সব জায়গাতে সম্ভব। আমি আগেই বলেছি ফর্মাল, ইনফর্মাল, নন ফর্মাল সব কটাতেই সম্ভব। তো যাই হোক, এই গেল এডুকেশন এবং ট্রেনিং এর মধ্যে পার্থক্য। এবার যদি আমরা টিচিং দেখি, লার্নার যখন শিখবে তখন সেটা কিন্তু লার্নিং, আর যখন টিচার কোনো যে পদ্ধতিতে পড়াবেন, স্টুডেন্টকে কোনো বিষয় শেখাবেন, যে পদ্ধতিতে টিচার কোনো বিষয় স্টুডেন্টকে শেখাবেন সেটা কিন্তু টিচিং। বোঝা গেছে? তো এই টিচিং শব্দটি কিন্তু তাহলে টিচারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, লার্নিং কিন্তু লার্নার। হ্যাঁ, অবভিয়াসলি জাস্ট আমি এটা ডিফারেন্সিয়েট করার জন্যই বলছি। তো এডুকেশনের কিন্তু এটিও একটি উপাদান টিচিং, এবং টিচিং কিন্তু একটি জাস্ট মেথড। হ্যাঁ, তো এডুকেশনের সঙ্গে টিচিং কে আমরা কিভাবে পার্থক্য করব সেটা দেখব। এডুকেশন অনেক ব্রড সেন্স, হ্যাঁ, এডুকেশন অনেক ব্রড সেন্স, এটা বারবারই বলছি, কিন্তু টিচিং কিন্তু ন্যারো সেন্স, টিচিং ন্যারো সেন্স। এখানে এডুকেশনে টিচার, স্টুডেন্ট, কারিকুলাম এগুলো বর্তমান, কিন্তু টিচিং এর ক্ষেত্রে কিন্তু কি হবে? টিচারই এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কেমন? এখানে টিচারই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এডুকেশনে কিন্তু স্টুডেন্টও কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারিকুলাম ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে এনভায়রনমেন্ট সেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সবকিছুই কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু টিচিং এর ক্ষেত্রে কি করা হয়? টিচিং এর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র টিচারকে বেশি ইম্পর্টেন্ট দেওয়া হয়। যদি এটা ওয়ান ওয়ে কমিউনিকেশনের কথা বলছি, টু ওয়ে কমিউনিকেশনের ক্ষেত্রে সেটা আলাদা ব্যাপার, কিন্তু টিচিং বেশিরভাগ ক্ষেত্রেই টিচারকে বেশি গুরুত্ব দিচ্ছে। তো এডুকেশন হচ্ছে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ ঘটায়, কিন্তু টিচিং হচ্ছে শিক্ষার্থীর পার্টিকুলার আচরণকে কিভাবে পরিবর্তন করা যায় এবং তাকে পার্টিকুলার কারিকুলাম ডিপেন্ডেন্ট, সিলেবাস ডিপেন্ডেন্ট কি করে কোনো বিষয়কে শেখানো যায়, টিচিং এর কাজই হলো তাই। তো এডুকেশনের কাজ হচ্ছে, এডুকেশন হচ্ছে থ্রি টাইপস: ফর্মাল, ইনফর্মাল, নন ফর্মাল, এবং টিচিং কিন্তু অনলি ফর্মাল। নন ফর্মাল, ইনফর্মালের টিচিং এর পরিমাণটা খানিকটা কম। ঠিক আছে, এটা একটু পরেই তোমাদের সঙ্গে ফর্মাল, ইনফর্মাল, নন ফর্মাল পড়াবো, তখন তোমরা বুঝতে পারবে। যাই হোক, এবার আরেকটি শব্দ বলি, ইনডক্ট্রিনেশন। এটি হচ্ছে জাস্ট, এটি এমন একটি প্রক্রিয়া যেখানে কিনা নলেজ এবং স্কিল
কতটা জ্ঞান অর্জন করেছে, তার সঙ্গে সে কতটা স্কিল ডেভেলপ করলো, নলেজ যে জ্ঞান অর্জনটা হলো সেই জ্ঞানটা কতটা প্র্যাকটিক্যালি প্রয়োগ করা হচ্ছে সেটাকে লিঙ্ক করে কিন্তু ইনডক্ট্রিনেশন। বোঝা গেছে? তো যাই হোক, এবার তোমাদেরকে আমি যেটা পড়াবো ইউনিট 2 স্কোপ অফ এডুকেশন। এই স্কোপ অফ এডুকেশনের আমি 2.3 আজকে পড়াবো। দেখো 2.3 এখানে স্কোপ অফ এডুকেশন ফ্রম দা ভিউ পয়েন্ট অফ ডিফারেন্ট লার্নিং এনভায়রনমেন্টস আর টাইপস অফ এডুকেশন। এখানে ফার্স্ট বলে রাখি যে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা শিখছি, বারবার বলছি, সেটাই এডুকেশন। এবং এডুকেশন কিন্তু সব জায়গা থেকেই আমরা কিন্তু শিখি। আমরা বাজারে গেলাম বা কোনো মার্কেটে গেলাম, কোনো সেমিনারে গেলাম, কোনো ফাংশনে গেলাম, কোনো প্রোগ্রামে গেলাম, সব জায়গা থেকে, ক্রিকেট খেলতে গেলাম, সব জায়গা থেকেই কিন্তু আমরা এডুকেশনকে শিখতে পারি, মানে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। কিন্তু এবার আমি বলবো যে এই এডুকেশন সব শিক্ষা, মানে আমি যে শিক্ষাটা বিদ্যালয় থেকে নিচ্ছি সেই শিক্ষাটাকে কোন শিক্ষা বলবো, আবার যে শিক্ষাটা আমি মার্কেট থেকে পাচ্ছি সেই শিক্ষাটাকে কি বলবো, অথবা যে শিক্ষাটা আমি ক্লাবে গিয়ে শিখলাম সেই শিক্ষাটাকে কি শিক্ষা বলবো। তো এই জন্য শিক্ষাকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। শিক্ষাকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে কি ইনফর্মাল এডুকেশন, ফর্মাল এডুকেশন আর নন ফর্মাল এডুকেশন। তো ইনফর্মাল এডুকেশন মানে হচ্ছে অপ্রথাগত বা অনিয়ন্ত্রিত শিক্ষা। ফর্মাল এডুকেশনের বাংলা অর্থ হলো প্রথাগত শিক্ষা, আর নন ফর্মাল এডুকেশনের বাংলা অর্থ হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষা। এইবার তোমাদেরকে বলি ইনফর্মাল এই শিক্ষা, এক্ষেত্রে ইনফর্মালে কোন কোন ইনস্টিটিউশন যুক্ত থাকবে। ইনফর্মাল এডুকেশন যেটা, সেখানে ফ্যামিলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, অর্থাৎ পরিবার, রিলেটিভস, বন্ধু বান্ধব, সমাজ, আমাদের খেলার মাঠ, প্রেস, সিনেমা, স্টুডিও, কোনো ট্যুরে গেলাম, এই সব জায়গা থেকে কিন্তু আমরা যে শিক্ষা গ্রহণ করি সেটা কিন্তু অপ্রথাগত শিক্ষা। হ্যাঁ, এটা ইনফর্মাল এডুকেশন। তো এই ইনফর্মাল এডুকেশনের পরিধি কিন্তু বৃহৎ। কারণ পরিধি বৃহৎ বলছি এই অর্থে, এটা কিন্তু আমরা যেখান থেকে খুশি শিখতে পারি, আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা জায়গা থেকে আমরা শিখতে পারি ইনফর্মাল এডুকেশন। হ্যাঁ, এই শিক্ষা কিন্তু আমরা যেখান থেকে খুশি নিতে পারি। তো এটা ইনফর্মাল এডুকেশনে, তাই আমি বলবো এর পরিধি কিন্তু বৃহৎ এবং এর কোনো কিন্তু বয়স নেই। বয়স আছে কি, আমি কোথাও সিনেমা দেখতে গেলাম, কোনো একটা পার্টিকুলার বাড়িতে বসে কোনো একটা সিনেমা দেখলাম, সিনেমা থেকে আমি একটি শিক্ষা গ্রহণ করলাম, সেই শিক্ষা গ্রহণে কি বলে দেয়া আছে সিনেমাতে যে এটা কিন্তু বয়স যদি তোমার 10 হয় বা বয়স যদি 20 হয় তাহলেই তুমি এই শিক্ষাটা গ্রহণ করতে পারবে, তা কিন্তু বলা নেই। অর্থাৎ বয়সের পরিধি কিন্তু দেয়া নেই। তো সুতরাং আমাদের এক্ষেত্রে কিন্তু ইনফর্মাল এডুকেশনের ক্ষেত্রে কোনো বয়সের কিন্তু কোনো পরিধি নেই এবং এর কিন্তু কোনো লক্ষ্য থাকে না। এর কোনো লক্ষ্য থাকে না। স্বাভাবিক, তুমি যখন কোনো খেলার মাঠ থেকে শিক্ষা গ্রহণ করবে তখন কিন্তু তার কিন্তু কোনো লক্ষ্য থাকবে না। পাঠ্যক্রম থাকলেই তো তার লক্ষ্য থাকবে, উদ্দেশ্য থাকবে। কোনো শিক্ষার উদ্দেশ্য লক্ষ্যের উপরই ডিপেন্ড করে পাঠ্যক্রম তৈরি হবে। তো যাই হোক, পাঠ্যক্রমও এক্ষেত্রে প্রযোজ্য নয়। কোনো পাঠ্যক্রম থাকবে না, কোনো লক্ষ্য থাকবে না, কোনো রুটিন থাকবে না, অর্থাৎ সময় তালিকা থাকবে না, কোনো সময় থাকবে না যে আমি পার্টিকুলার বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিক্ষা নিতে পারি বা বিকেল 4টা পর্যন্ত আমি এই শিক্ষা নিতে পারি, তা কিন্তু নয়। আমি রাত 2টোর সময় কোনো একটা হসপিটালে গিয়েছি কোনো একটা প্রবলেমের জন্য, সেখান থেকেও আমি কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারি এবং সেটা কিন্তু ইনফর্মাল এডুকেশন। তো তাহলে এরকম কিন্তু কোনো সময় তালিকা থাকে না, এর কোনো প্রতিষ্ঠানও নেই। যে প্রতিষ্ঠান বলতে এর কোনো অর্গানাইজেশন হয় না। প্রতিষ্ঠান মিন্স আমি এক্ষেত্রে জাস্ট একটু ভুল বললাম শব্দটা, অর্গানাইজেশন। এক্ষেত্রে কোনো সংগঠন থাকে না
যে একটা সংগঠন থাকবে সেখান থেকেই শিক্ষা গ্রহণ করা যাবে, এরকম কিন্তু হয় না। তো যাই হোক, এগুলো কিন্তু ইনফর্মাল এডুকেশন। এবার যেহেতু পাঠ্যক্রম নেই তাই এখানে বইয়েরও প্রয়োজন পড়ে না। এছাড়া এখানে পরীক্ষার কোনো ব্যবস্থা নেই যে তুমি যা শিখছো তোমাকে পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে যে তুমি কতটা শিখেছো, তার কিন্তু প্রয়োজন নেই, তার কোনো মূল্য নেই। পরীক্ষার ব্যবস্থা নেই এখানে। এখানে কিন্তু কোনো টিচার নেই, সো কল্ড আমরা যাদেরকে টিচার বলি সেরকম টিচার বা শিক্ষকের কোনো ব্যবস্থা নেই কিন্তু। হ্যাঁ, তো যাই হোক, এছাড়াও আরো যেগুলো দেখতে পাবো যে কোনো কিছুই কিন্তু এখানে পূর্ব নির্ধারিত থাকে না। ইনফর্মাল এডুকেশনে কোনো কিছুই কিন্তু পূর্ব নির্ধারিত থাকে না। তো এগুলো গেল ইনফর্মাল এডুকেশন। তো ইনফর্মাল এডুকেশনে আমরা বলতে পারি যে এটি এমন একটি শিক্ষা ব্যবস্থা যা সর্বদা নিয়ন্ত্রণহীন ভাবে ঘটে এবং এটি পর্যবেক্ষণযোগ্য, অনুশীলনযোগ্য। বারবার দেখো একটু, এটি পর্যবেক্ষণযোগ্য, অর্থাৎ আমরা এটি পর্যবেক্ষণের মাধ্যমেও কিন্তু শিখতে পারি। খেলার মাঠ থেকে খেলা দেখতে দেখতে আমি কিছু শিখছি, সেটা কিন্তু পর্যবেক্ষণ যোগ্য। আমি সিনেমা থেকে কোনো কিছু শিখছি, তাহলে সেটাও কিন্তু পর্যবেক্ষণ যোগ্য। এছাড়া অনুশীলন, আমরা বারবার প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু কোনো কিছু শিখতে পারি, সেটাও কিন্তু ইনফর্মাল এডুকেশন। এছাড়া অনুকরণ যোগ্য, অনুকরণ, তাহলে পর্যবেক্ষণ যোগ্য, অনুশীলন যোগ্য এবং অনুকরণ যোগ্য নির্ভর। এই অনুকরণ নির্ভর কিন্তু শিক্ষা হলো ইনফর্মাল এডুকেশন। ওকে, নেক্সট ফর্মাল এডুকেশন। ফর্মাল এডুকেশন কি? ফর্মাল এডুকেশন কাকে বলে? ফর্মাল এডুকেশন বলতে গেলে ফার্স্ট একটু বলে রাখি যে একটু আগে বলছিলাম স্কুলিং এর কথা, বিদ্যালয় বা বিদ্যালয়ায়ন। তো এই বিদ্যালয় কিন্তু ফর্মাল এডুকেশন। ফর্মাল এডুকেশন এছাড়া বিদ্যালয় ছাড়া আর কি কি আছে? কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন ট্রেনিং সেন্টার বা ট্রেনিং ইনস্টিটিউট, এগুলো কিন্তু সবই কিন্তু ফর্মাল ইনস্টিটিউশন বা ফর্মাল এডুকেশনের মধ্যে কিন্তু এই ইনস্টিটিউশন গুলো পড়ে। অর্থাৎ এটা কিন্তু ইনস্টিটিউশন বেসড এবং এখানে কিন্তু নির্দিষ্ট লক্ষ্য থাকবে, কি ধরনের শিক্ষা দেয়া হবে শিক্ষার্থীকে, শিক্ষার্থী কি কি উদ্দেশ্যে শিক্ষা গ্রহণ করবে, সে কতটা জানবে, সেটা কিন্তু এই ফর্মাল এডুকেশন বা প্রথাগত শিক্ষার মধ্যে কিন্তু থাকবে। এখানে কিন্তু পাঠ্যক্রম থাকবে, পাঠ্যক্রমে অর্থাৎ পাঠ্যক্রমের মধ্যে কিছু ইউনিট থাকবে, কিছু সিলেবাস থাকবে, পাঠ্যক্রমের মধ্যে যে সিলেবাস থাকবে সিলেবাসের মধ্যে বিভিন্ন কোর্স থাকবে এবং সেখানে সেই কোর্সে প্রথমেই বলে দেওয়া হবে যে এর উদ্দেশ্যগুলো এইগুলো এবং এই উদ্দেশ্যে এই জিনিসগুলো করতে হবে এবং তার মাধ্যমে শিক্ষার্থীর এই এই জিনিসগুলো ঘটা সম্ভব, তার মধ্যে এই জিনিসগুলো সে রপ্ত করতে পারবে। তো এইটা কিন্তু পাঠ্যক্রমের কাজ এবং প্রথাগত শিক্ষার ক্ষেত্রে কিন্তু পাঠ্যক্রম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তো এরপরে টিচার কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, কারণ হচ্ছে টিচার কিন্তু সমস্ত পাঠ্যক্রম বোঝাবেন স্টুডেন্টকে টিচিং দেওয়ার মাধ্যমে এবং সে বিভিন্ন পদ্ধতি মাধ্যমে কিন্তু শিক্ষার্থীকে শিক্ষাদান করবেন এবং এখানে শিক্ষার্থীকেও কিন্তু শিক্ষকের সঙ্গে সঙ্গে সমান গুরুত্ব দিতে হবে, কারণ শিক্ষার্থীও কিন্তু এখানে শিক্ষার আরেকটি পার্ট। আমরা জানি শিক্ষা ত্রিমুখী প্রক্রিয়া, শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম এবং এই তিনটে উপাদানই কিন্তু শিক্ষার এই তিনটে উপাদানই কিন্তু প্রথাগত শিক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এছাড়া প্রতিষ্ঠান, বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় বা মহাবিদ্যালয়, এগুলো সবই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ এগুলো কিন্তু তাদের যে পরিবেশে তারা পড়াশোনা শিখবে, যে প্রতিষ্ঠানে তারা পড়াশোনা শিখবে, সেখানে একটা নির্দিষ্ট রুটিন থাকবে, সেখানে একটা টাইম পিরিয়ড থাকবে এবং সেই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু স্টুডেন্টকে ওই পার্টিকুলার যে লক্ষ্যগুলো দেয়া থাকবে সেই লক্ষ্যগুলো অর্জন করতে হবে।
তাহলে এখানে কিন্তু যে প্রতিষ্ঠানের ভূমিকাও কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়া বলছিলাম যে সময় তালিকা কিন্তু যে ইনফর্মাল এডুকেশনে যেমন সময় তালিকাকে অতটা গুরুত্ব দেওয়া হচ্ছিল না, এখানে কিন্তু সময় তালিকাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। এছাড়া কারণ গুরুত্ব না দিলে একজন টিচার একটা টাইমে পড়াবেন এবং তিনি যদি 1 ঘন্টা পড়ান তারপরে পিরিয়ড অন্য টিচার পড়াবেন এবং অন্য সাবজেক্ট থাকে। তো এইভাবেই তো সময় তালিকা করা হয় যে বিদ্যালয়ের ক্ষেত্রে যে ফার্স্ট 11টা থেকে হয়তো 12টা পর্যন্ত অঙ্ক পড়ানো হলো, তারপরে হয়তো বাংলা পড়ানো হলো, তারপরে ইংরেজি পড়ানো হলো, তারপর ভূগোল, তারপরে ইতিহাস। এইভাবে সময় তালিকাকে কিন্তু একটা ক্রেডিট হিসাবে বা সময় তালিকা বিভিন্ন ভাগে কিন্তু ভাগ করে দেয়া হবে। যে পিরিয়ডে ভাগ করে দেওয়া হলো যে পার্টিকুলার সোমবার তাহলে 6টা পিরিয়ড বা 8টা পিরিয়ড, এরকম করে কিন্তু প্রথাগত শিক্ষাতে কিন্তু প্রতিষ্ঠানে কিন্তু ভাগ করা থাকে বিদ্যালয় এবং কলেজেও তাই, ইউনিভার্সিটির ক্ষেত্রেও তাই। এছাড়া এখানে যে বলছিলাম যে রাষ্ট্রের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথাগত শিক্ষার ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্র এছাড়া সংবিধান কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা যে 6 থেকে 14 বছরের সকলের বাধ্যতামূলক শিক্ষা, যে রাইট টু এডুকেশন অ্যাক্ট, এইগুলোর মাধ্যমে কিন্তু বলা হচ্ছে যে প্রথাগত শিক্ষা রয়েছে সেই শিক্ষাকে কিন্তু খুবই ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে এবং সেই শিক্ষার দায়িত্ব কিন্তু কেন্দ্র এবং রাজ্যের দুজনেরই। তো শিক্ষা কিন্তু ওই কারণেই কিন্তু কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ে, যুগ্ম তালিকার মধ্যে পড়ে এবং যুগ্ম তালিকাতে পড়ার জন্য কেন্দ্র এবং রাজ্য দুজনেরই কিন্তু দায়িত্ব থেকে যায় একটি প্রথাগত শিক্ষার জন্য কিন্তু দুজনেরই দায়িত্ব থেকে যায়। তো রাষ্ট্রের ভূমিকা তাহলে আমরা দেখতে পাচ্ছি খুবই প্রয়োজন, রাষ্ট্রের দায়িত্ব প্রচুর থাকে প্রথাগত শিক্ষার জন্য। এছাড়া নির্দিষ্ট বয়স, প্রথাগত শিক্ষার জন্য কিন্তু নির্দিষ্ট বয়স থাকে। ওই যে বললাম যে প্রাইমারি এডুকেশন নিতে হবে, যে সাপোজ প্রাইমারি এডুকেশন 10 বছরের মধ্যে বা 11 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে বা 14 বছরের মধ্যে সকলে যেন এই ক্লাস 8 পাস করতে পারে, এরকম যে নির্দিষ্ট করে থাকবে যে 5 এ উঠবে মানে তার বয়স 11 হতে হবে। মানে আমি বলতে চাইছি, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, যে এটা কিন্তু বলা থাকবে নির্দিষ্ট করে, তাদের বয়সটা কিন্তু উল্লেখ করা থাকবে যে এই বয়সে এটার মাধ্যমে। যে 13 বছরের সে কিন্তু হঠাৎ করে চাইলেই ক্লাস 8 এ ভর্তি হতে পারবে না, তার জন্য একটা এজ আছে, তার কারিকুলাম আছে, সেগুলোকে পড়ে আসতে হবে। তো যাই হোক, এইভাবেই কিন্তু প্রথাগত শিক্ষাতে বয়সও কিন্তু নির্ধারণ করে দেয়া থাকে। নির্দিষ্ট বয়সে কিন্তু নির্দিষ্ট শিক্ষা গ্রহণ করা সম্ভব হয়। এছাড়া শিক্ষক শিক্ষার্থীর যে সম্পর্ক, আমরা প্রাচীনকাল থেকেই দেখে আসছি যে গুরু গৃহের শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক নিবিড়, শিক্ষক শিক্ষার্থী মানে গুরু শিষ্যের মধ্যে নিবিড়। এই শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক কিন্তু প্রথাগত শিক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইনফর্মাল এডুকেশনে কি হয়, ওখানে তো শিক্ষক আর শিক্ষার্থী এদের মধ্যে তো তেমন বলতে একজন শিক্ষার্থী সে তো ওখানে শিক্ষকের মাধ্যমে শিক্ষা গ্রহণ করবে না, সে যে কোনো স্থান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। তো তার টিচার যে থাকবে তিনি টিচারই হবেন এরকম নয়, সে যে কোনো মাধ্যমের শিক্ষা গ্রহণ করতে পারে, যে কোনো মাধ্যম থেকে, যে কোনো ব্যক্তি থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, সে টিচার নাও বা হতে পারে। তো এই জন্য শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক কিন্তু প্রথাগত শিক্ষাতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষক শিক্ষার্থীর যদি সম্পর্ক বর্তমান না থাকে এবং সম্পর্ক যদি ভালো না হয়, তাহলে কিন্তু সেই শিক্ষা কিন্তু প্রাসঙ্গিক হওয়া সম্ভব নয় এবং সেই শিক্ষা ব্যবস্থাও কিন্তু সুন্দর, সহজ, সাবলীল ভাবে ঘটানো সম্ভব নয়। তো শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক কিন্তু প্রথাগত শিক্ষা ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া পরীক্ষা ব্যবস্থার কথা যদি বলি, পরীক্ষা ব্যবস্থার ক্ষেত্রে প্রথাগত শিক্ষাতে যে পরীক্ষা ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু যে একটা সিস্টেমেটিক, সায়েন্টিফিক, সেখানে কিন্তু
যে এই পিরিয়ডে পরীক্ষা দিতে হবে। যে মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক মানে ফেব্রুয়ারি টু, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলছি, যে ফেব্রুয়ারি থেকে মার্চ বা এপ্রিলের মধ্যে দিতে হবে, মার্চের মধ্যে। যে একটা নির্দিষ্ট পিরিয়ডে কিন্তু পরীক্ষাটা দিতে হবে। একটা যে পাঠ্যক্রম থাকবে সেই পাঠ্যক্রম অনুযায়ী, ধরো কলেজের ক্ষেত্রে যদি বলি বা ইউনিভার্সিটির ক্ষেত্রে যদি বলি, যে 6 মাস অন্তর অন্তর সেমিস্টার সিস্টেম। সেমিস্টার সিস্টেম কি হবে, 6 মাস একটা কোর্স পড়ানো হবে। সেই কোর্সের পড়ানোর শেষে কিছু ইউনিট পড়ানোর পরে পরীক্ষা নেওয়া হবে, কিছু আইএ দেওয়া হবে, কিছু আইএ দেওয়ার পর কিছু প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল পরীক্ষা হবে, হয়ে তারপরে তার মার্কস দেওয়া হবে। তো এই পরীক্ষা ব্যবস্থা কিন্তু বেশ জটিল বলা চলে, কিন্তু যাই হোক, এই পরীক্ষা ব্যবস্থার মাধ্যমে কিন্তু জানা যাবে যে অ্যাকচুয়ালি শিক্ষক কতটা টিচিং দিতে পেরেছেন এবং লার্নার সে কতটা লার্ন করতে পেরেছে, সে কতটা শিখতে পেরেছে, সেটাও কিন্তু বোঝা সম্ভব এই পরীক্ষা ব্যবস্থার মাধ্যমে। এবং পরীক্ষার ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থী তাহলে কতটা শিখেছে, কতটা ঠিক ওই কোর্সের জন্য কতটা উদ্দেশ্য ছিল বা কতটা লক্ষ্য ছিল, কি কি লক্ষ্য ছিল এবং শিক্ষার্থী কি কি অর্জন করতে পারলো, সেটা কিন্তু ওই পরীক্ষা ব্যবস্থার মাধ্যমে মূল্যায়ন করা সম্ভব। তো এই গেল প্রথাগত শিক্ষার মূল্যায়ন ব্যবস্থা। এবার যদি আমরা দেখি প্রথাগত শিক্ষার সার্টিফিকেট প্রদান, সার্টিফিকেট প্রদান কিন্তু প্রথাগত শিক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে পরীক্ষা শেষে কিন্তু সার্টিফিকেট প্রদান করা হয়। এবং প্রথাগত শিক্ষাতে কিন্তু যেটা বলি আরেকবার, প্রথাগত শিক্ষাতে যে পরীক্ষা ব্যবস্থা আছে এটা কিন্তু কন্টিনিউয়াস, যে পরীক্ষা সেটা কিন্তু যে কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন, এটা কিন্তু সিসি, এটা কিন্তু ভ্যালু রয়েছে। এখানে কন্টিনিউয়াসলি পরীক্ষা হয়, একটা ইউনিট শেষেও কিন্তু পরীক্ষা নেওয়া যেতে পারে। টিচার তিনি কতটা পড়িয়েছেন পার্টিকুলার একটা ইউনিটের পরে তিনি পরীক্ষা নিতে পারেন। তো এক্ষেত্রে ফরম্যাটিভ ইভ্যালুয়েশন এবং সামেটিভ ইভ্যালুয়েশনের কিন্তু গুরুত্ব খুবই রয়েছে এবং পরীক্ষা ব্যবস্থার ক্ষেত্রে প্রথাগত শিক্ষাতে ফরম্যাটিভ সামেটিভ দু ধরনের ইভ্যালুয়েশনই কিন্তু কার্যকরী। বোঝা গেছে? তো যাই হোক, এবার যেটা বলি যে শৃঙ্খলা, প্রথাগত শিক্ষাতে শৃঙ্খলা কি ধরনের থাকবে? শৃঙ্খলা বলতে আমরা কি বুঝবো? শৃঙ্খলা হলো যে প্রথাগত শিক্ষাতে শিক্ষার্থী ঠিক কি কি নিয়ম শৃঙ্খলা মেনটেন করবে পার্টিকুলার প্রতিষ্ঠানে সে, এছাড়া সেই শৃঙ্খলা তার জীবনে সে কিভাবে রপ্ত করবে, এটাও কিন্তু সহপাঠ্যক্রমিক কার্যাবলী এবং পাঠ্যক্রমের মধ্যে না অন্তর্ভুক্ত থাকলেও, সেইভাবে সিলেবাসে না থাকলেও কিছু জিনিস থাকে যেটা লুপ্ত পাঠ্যক্রম বলে, সেই জিনিসগুলো কিন্তু এই পাঠ্যক্রমে হয়তো লেখা থাকে না, কিন্তু সেই জিনিসগুলো, সেই মূল্যবোধগুলো কিন্তু পাঠ্যক্রমের মধ্যে লুপ্ত অবস্থায় থাকে। এবং সেটা কিন্তু এই বলে রাখি, এই প্রথাগত ব্যবস্থাতে কিন্তু, প্রথাগত শিক্ষা ব্যবস্থাতে কিন্তু শিক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এই কারণে শৃঙ্খলা কিন্তু শিক্ষার মাধ্যমে শিক্ষার্থী কিভাবে শৃঙ্খলা শিখবে, সে তাকে কি শাস্তি দেওয়া হবে? এখন তো শাস্তি দেওয়ার ব্যবস্থা প্রায় উঠে গিয়েছে। তো তাকে কি ধরনের, তাকে পুরস্কারের মাধ্যমে, পুরস্কার বলতে তাকে এনকারেজ করা, যে তুমি ভালো করেছো, কোনো একটা পার্টিকুলার হয়তো তাকে একটা কাজ দেওয়া হলো, হোমওয়ার্ক দেওয়া হলো বা তাকে একটি ক্লাস ওয়ার্কে কিছু দেওয়া হলো, সে হয়তো খুব ভালো করে একটা অঙ্ক করেছে, তো তাহলে তাকে বলা হবে যে বাহ, তুমি খুব ভালো অঙ্ক করেছো, হ্যাঁ তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব, এইভাবে উৎসাহ দেয়া। এবং যদি কেউ উচ্ছৃঙ্খল থাকে, যদি কেউ নিয়ম শৃঙ্খলা না মানে, সেখানে ড্রেস থাকে, পার্টিকুলার ইউনিফর্ম, এবং সেগুলোর মাধ্যমে কি হয় যে যে একজন স্টুডেন্ট সে যাতে শৃঙ্খলাবদ্ধ হতে পারে। এবং সেই শৃঙ্খলাবদ্ধ কেন করা হয়? কারণ হচ্ছে একজন শিক্ষার্থী সেই তো আমাদের দেশের ভবিষ্যৎ, সমাজের ভবিষ্যৎ। একটি বিদ্যালয়কে সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হয়, এই কারণে বলা হয় বোধহয় সমাজই কিন্তু বিদ্যালয়ের ক্ষুদ্র অংশ,
এবং এই বিদ্যালয়ের ক্ষুদ্র অংশ বলে বিদ্যালয়ের মধ্যে তাহলে শিক্ষার্থী পড়াশোনা করছে এবং শিক্ষার্থী যে পড়াশোনা করছে শিক্ষার্থীর মধ্যে কিন্তু এই যে শৃঙ্খলাটা এটা কিন্তু ছোট থেকেই তার মধ্যে দেওয়া হয় প্রথাগত শিক্ষার মাধ্যমে। তাকে ডিসিপ্লিন করা হয় যাতে ভবিষ্যতে সে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে পারে এবং সে ভবিষ্যতে সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে। এটাই কিন্তু এই শৃঙ্খলার লক্ষ্য। এছাড়া শিক্ষার লক্ষ্য, প্রথাগত শিক্ষার ক্ষেত্রে আমি আগেই বললাম যে এখানে কিন্তু শিক্ষার লক্ষ্য কিন্তু থাকবে, আগে থেকেই নির্দিষ্ট করে দেয়া থাকবে যে এই লক্ষ্যগুলো থাকবে। পাঠ্যক্রমের উপরেই কিন্তু প্রথমেই কিন্তু যে কোর্সের উপরেই কিন্তু তার পার্টিকুলার অবজেক্টিভ গুলো থাকবে এবং সে মাধ্যমিক পাশ করলে কতটা শিখবে, সে এইচএস পাশ করলে কতটা শিখবে, তার কতটা শেখা উচিত, এগুলো কিন্তু সবই কিন্তু এই শিক্ষার লক্ষ্যের মধ্যে আবদ্ধ থাকবে। তো যাই হোক, এই গেল প্রথাগত শিক্ষা। এবার প্রথাগত শিক্ষার মধ্যে আমরা যদি কিছু ত্রুটি দেখি তাহলে কি দেখবো, অসুবিধাগুলো যদি দেখি তাহলে দেখবো যে এটা শিক্ষকের উপর অধিক গুরুত্ব দিয়ে ফেলে। এই কারণে বললাম যে ক্লাসরুমে কিন্তু টিচার কিন্তু আমরা যতই বলি না কেন টু এ কমিউনিকেশন টিচার কিন্তু সব টিচারই যে তাদেরকে রেসপন্স করতে দেবেন এমন কিন্তু নয়। কিছু কেউ টিচার মানে কিছু টিচার থাকেন যারা কিনা নিজেরাই বলেন স্টুডেন্টদের বলতে দেওয়ার পরিমাণটা কম করে, অথবা এখানে টিচারকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়, স্টুডেন্টকে বেশি শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়। তো এগুলো কিন্তু প্রথাগত শিক্ষার খুবই খারাপ দিক আর কি, এগুলি এর অসুবিধা, দুর্বলতা। এছাড়া কি প্রথাগত শিক্ষা খানিকটাও ব্যয়বহুল বটে, যে এটা ব্যয়বহুল এই কারণে বললাম যখন কলেজ ইউনিভার্সিটি বা তারপরে যখন উচ্চশিক্ষার ক্ষেত্রে যাওয়া হয় সেখানে কিন্তু এটা ব্যয়বহুল। হ্যাঁ, এছাড়া এটা কি পরীক্ষা নির্ভর বা মূল্যায়ন নির্ভর শিক্ষা ব্যবস্থা বলে কি হয়, এখানে কিন্তু পরীক্ষায় কিন্তু সব থেকে বেশি গুরুত্ব পায়। টিচার কতটা শেখালেন, কতটা তার পদ্ধতিকে জানালেন, কি পদ্ধতিতে শেখালেন, মানে তার টিচিং কতটা দিলেন সেটা ইম্পর্টেন্ট নয়, স্টুডেন্ট কতটা শিখলো সেটাও ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্টটা কি সেখানে যে পার্টিকুলার পরীক্ষাতে কি কোয়েশ্চেন এলো এবং সেই কোয়েশ্চেনে টিচার স্টুডেন্ট কতটা রেসপন্স করলো। এবার একটা কথা বলি যে কোনো স্টুডেন্ট হয়তো তার পরীক্ষার সময়ে তার হয়তো শরীরটা অসুস্থ ছিল বা তার ফ্যামিলিতে কোনো প্রবলেম হয়েছে বা সে হয়তো মানসিকভাবে কোনো প্রবলেমের মধ্যে রয়েছে, তাহলে সে ওই দিনের পরীক্ষাটা ভালো দিতে পারেনি, কিন্তু দেখা গেল ওভারঅল 1 ইয়ার বা 6 মাসে সে কিন্তু খুবই ভালো পড়াশোনা করেছে, 6 মাস কোর্সে সে খুবই ভালো পড়াশোনা করেছে, কিন্তু পার্টিকুলার একটা পেপারে বা একটা কোর্সে সে ভালো পরীক্ষা দিতে পারেনি, তাহলে কিন্তু সেটা দেখা হবে না, তাকে কিন্তু ওভারঅল পরীক্ষার সে কতটা মার্কস পেলো সেটাই কিন্তু গুরুত্ব দেওয়া হবে এবং গুরুত্ব পাবে, সে কতটা ভালো এবং কতটা খারাপ। তো পরীক্ষাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া এটা কিন্তু প্রথাগত শিক্ষার একটি খুবই ত্রুটিপূর্ণ দিক। তো আমরা তাহলে প্রথাগত শিক্ষার যদি দিকগুলো আলোচনা করি তাহলে কি দেখবো, সেখানে কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ট্রেনিং সেন্টার এবং ইনস্টিটিউশন এগুলোতে কিন্তু প্রথাগত শিক্ষা দেওয়া হয় এবং এখানে পাঠ্যক্রম, শিক্ষার লক্ষ্য, সময় তালিকা, এছাড়া শিক্ষক, শিক্ষার্থী এদের সকলকেই গুরুত্ব দেওয়া হয়। রাষ্ট্রের দায়িত্ব কিন্তু খুবই বেশি থাকে প্রথাগত শিক্ষাতে এবং শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, পরীক্ষা ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ বিষয়, শৃঙ্খলাকেও কিন্তু এখানে দেখা হয়। তো এই গেল প্রথাগত শিক্ষা। এরপরে আমরা যদি ফর্মাল এডুকেশনের পরে যদি দেখি তাহলে আমরা দেখব নন ফর্মাল এডুকেশন। নন ফর্মাল এডুকেশনে কি দেখব, নন ফর্মাল এডুকেশনে দেখব যে এই নন ফর্মাল এডুকেশন কোথায় কোথায় নেওয়া হয়।
ফার্স্ট বললেই বলবো ওপেন ইউনিভার্সিটি। ওপেন ইউনিভার্সিটি যেমন ইগনু, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি তোমরা দেখতে পাচ্ছ, ইগনু, এছাড়া নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়। যাই হোক, এই যে ওপেন ইউনিভার্সিটি বা ডিস্টেন্স এডুকেশন বা ওপেন এডুকেশন, এছাড়া অ্যাডাল্ট যে এডুকেশন সেন্টার গুলো রয়েছে, এছাড়া লাইব্রেরি রয়েছে বা নাইট স্কুল গুলো রয়েছে, এগুলোর মাধ্যমে বা সামার ভ্যাকেশনের জন্য, সামারের জন্য যে স্কুল ইনস্টিটিউশন গুলো রয়েছে, তো এগুলো থেকে যে শিক্ষা গ্রহণ করা হয় সেগুলো কিন্তু নন ফর্মাল এডুকেশন, অর্থাৎ প্রথা বহির্ভূত শিক্ষা। প্রথা বহির্ভূত শিক্ষাতে কি দেখা হয়, এখানে কিন্তু সেই বলবো যে এটা কিন্তু যে কোনো বয়সে কিন্তু এখানে শিক্ষা গ্রহণ সম্ভব। ওপেন ইউনিভার্সিটি, ডিস্টেন্স এডুকেশন, এগুলো থেকে কিন্তু যে কোনো জায়গা থেকে যে কোনো বয়সে কিন্তু শিক্ষা গ্রহণ সম্ভব। এখানে স্টাডি সেন্টার বর্তমান থাকে, এছাড়া এখানে খুব কম খরচেই শিক্ষা গ্রহণ সম্ভব হয়, খরচ যে খুবই বেশি তাও নয়। এছাড়া এখানে যে পাঠ্যক্রম থাকে সেই পাঠ্যক্রমের নির্বাচনে কিন্তু শিক্ষার্থীর স্বাধীনতা থাকে, এবং সেই স্বাধীনতাটা কেমন থাকবে, যে শিক্ষার্থী তার চাহিদা অনুযায়ী, তার ইচ্ছা অনুযায়ী কিন্তু পাঠ্যক্রম নির্বাচন করতে পারে। এটা কিন্তু ওপেন ইউনিভার্সিটি বা এই নন ফর্মাল এডুকেশনের একটা খুবই গুরুত্বপূর্ণ দিক পাঠ্যক্রম চয়েসের ক্ষেত্রে বা পাঠ্যক্রম সিলেকশনের ক্ষেত্রে। তো এছাড়া যেটা দেখবো, তাহলে আমরা বলতে পারি যে এখানে পাঠ্যক্রম কিন্তু নমনীয়, পাঠ্যক্রম যে নির্বাচন করবো সেটা কিন্তু অনেক নমনীয়। তো এরপরে যদি আমরা দেখি যে এখানে সময় তালিকা, রুটিন কি ধর, এখানে রুটিন নিয়ে কিন্তু কোনো কড়াকড়ি ব্যবস্থা নেই। সময় তালিকা নিয়ে খুবই কড়াকড়ি কোনো ব্যবস্থা নেই যে তোমাকে এই সময়ে এটা শিখতেই হবে, এমন কিন্তু নয়। হ্যাঁ, তো এছাড়া যারা বিদ্যালয়ের ছুটরা রয়েছে, বিদ্যালয়ের ছুটরা বলতে হয়তো কেউ ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছিল, পরে সে ভাবলো যে সে আরো অনেক পড়াশোনা করতে চায়, তার বয়স হয়তো 30 হয়ে গিয়েছে, সে কি পড়াশোনা করবে? সে তো আর নতুন করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন বা মাস্টার্স কিছু তো করতে পারবে না প্রথাগত শিক্ষার মাধ্যমে। তাহলে সে কি করবে? এই নন ফর্মাল এডুকেশনের মাধ্যমে কিন্তু সে শিক্ষা গ্রহণ করতে পারবে। তাহলে যারা বিদ্যালয়ের ছুট, তারা কিন্তু এই শিক্ষা গ্রহণ করতে পারবে, যে কোনো বয়সেই কিন্তু এই শিক্ষা গ্রহণ করা সম্ভব হয়। তাহলে যারা চাকরিজীবী, তারা হয়তো তার চাকরি প্রমোশনের জন্য হয়তো আরো ডিগ্রি অর্জন করতে চাইছে বা আরো শিখতে চাইছে, হয়তো কোনো বয়স্ক মানুষ তার অবসর সময়ে সে পড়াশোনা করতে চাইছে, নতুন কোনো কোর্স শিখতে চাইছে, নতুন কিছু শিখতে চাইছে, সেটা কিন্তু এই নন ফর্মাল এডুকেশনের মাধ্যমে সম্ভব। হ্যাঁ, এছাড়া দেখবো যে এটি কিন্তু তাহলে বলতে পারি যে যেহেতু এটা যে কোনো বয়সেই সম্ভব, তাহলে এটা কি বলতে পারি যে এটা সারা জীবন ব্যাপী জ্ঞান লাভ করতে সাহায্য করে। আমরা যে নলেজ গেইন করি, এটা তাহলে আমাদের যেরকম প্রথাগত শিক্ষার মধ্যে কি নির্দিষ্ট একটা বয়সের মধ্যে, যে এত বয়স, যে হয়তো কেউ 30 বছর বা 35 বছর, কেউ 40 বছর পর্যন্ত প্রথাগত শিক্ষা নিতে পারবে, বা কেউ হয়তো 30 বছর অবধি নিতে পারবে। এক্ষেত্রে কিন্তু কোনো এজ লিমিট নেই। এজ লিমিট নেই যেহেতু, তো এখানে কিন্তু তাহলে জ্ঞান লাভ কিন্তু জীবন ব্যাপী সম্ভব। কেউ 80 বছর বয়সেও কিন্তু এখানে পড়াশোনা করতে পারে এই নন ফর্মাল এডুকেশনের বিভিন্ন সেন্টার গুলো বা বিভিন্ন ইনস্টিটিউশন গুলোর মাধ্যমে। কেমন? এছাড়া আমরা কি দেখবো, যে এখানে তাহলে শৃঙ্খলার তেমন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর নয়, যে শৃঙ্খলাবদ্ধ যে একটা পেরিয়ে দেওয়া জীবন, সেটা কিন্তু নয়। যে এখানে কিন্তু অনেক খোলামেলা স্বাধীন ভাবে কিন্তু এখানে শিক্ষা বা জ্ঞান লাভ করা সম্ভব। এখানে কোনো শৃঙ্খলা যে এই পরিধির মধ্যে তুমি বেরোতে পারবে না, এমন কিন্তু নয়। এখানে পরিধি দেয়া থাকে না, অর্থাৎ শৃঙ্খলাও থাকে না। হ্যাঁ, তারপরে এবার শৃঙ্খলা বলতে গেলে অনেক রকমেরই শৃঙ্খলা বোঝায়, আমি পার্টিকুলার কোনো ইনস্টিটিউশনের শৃঙ্খলা বোঝাতে চাইছি। তো যাই হোক, এবার আমরা দেখব পরীক্ষা ব্যবস্থা। পরীক্ষা ব্যবস্থা কিন্তু এখানে অনেক সহজ
সাবলীল এবং অনেক সহজ প্রক্রিয়া। এই কারণে বললাম কারণ পরীক্ষা ব্যবস্থা কিন্তু কেউ হয়তো বলা হলো যে এখানে কেউ এমএ করতে চাইছে, সে 2 থেকে 5 বছরের মধ্যে কমপ্লিট করতে পারবে। অর্থাৎ সে হয়তো কোনো একটা পেপারে আজ পরীক্ষা দিল, কালকে হয়তো পরীক্ষা দিতে পারলো না কোনো প্রবলেমের জন্য, সে পরে গিয়ে আবার পরীক্ষাটা দিতে পারবে। অর্থাৎ এইটা এই এই যে নরমালি মাস্টার্স করতে গেলে 2 ইয়ার্স টাইম লাগে, এখানে কিন্তু 2 থেকে 5 ইয়ার্স। তো সে যে কোনো বয়সে কিন্তু মানে যে কোনো সময়ে কিন্তু সে পরীক্ষাটা দিতে পারবে। তাহলে পরীক্ষা ব্যবস্থা কিন্তু অনেক সহজ সরল। এখানে কিন্তু পরীক্ষা ব্যবস্থা, মূল্যায়ন ব্যবস্থা অতটা জটিল নয় প্রথাগত শিক্ষার মতো। তো এছাড়া যেটা দেখব যে এখানে যে লক্ষ্য, এটা কিন্তু বিশাল এবং সুস্পষ্ট। এই কারণে বললাম বিশাল এবং সুস্পষ্ট, কারণ এই লক্ষ্য কিন্তু আমরা দেখতে পেলাম ইনফরমাল এডুকেশনে যেরকম লক্ষ্য, তার কিন্তু নির্দিষ্ট লক্ষ্য থাকে। এই নির্দিষ্ট লক্ষ্য থাকে না, কিন্তু সেটা কিন্তু শেখাটা অনেক যে বৃহৎ হবে এমনও নয়। কিন্তু নন ফর্মাল এডুকেশনে কিন্তু লক্ষ্য কিন্তু অনেক বৃহৎ। এখানে নির্দিষ্ট করে যেহেতু লক্ষ্য থাকে, ইনফরমাল এডুকেশনে যেহেতু লক্ষ্য থাকে না, সেখানে লক্ষ্যের সঙ্গে আমি তুলনা করব না। আমি প্রথাগত শিক্ষার লক্ষ্য যেটা থাকে তার সঙ্গে তুলনা করে বলতে পারি যে এখানে কিন্তু লক্ষ্য কিন্তু বিশাল এবং সুস্পষ্ট লক্ষ্য দেয়া থাকে। কিন্তু এছাড়া সার্টিফিকেট প্রদানের কথা যদি বলি, এখানেও কিন্তু ডিগ্রি শেষে সার্টিফিকেট প্রদান করা হয়। হ্যাঁ, তো এই গেল যে নন ফর্মাল এডুকেশন তার কথা বললাম। তো এই নন ফর্মাল এডুকেশনের ক্ষেত্রে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে স্টাডি সেন্টার গুলো রয়েছে বা যে ইনস্টিটিউশন গুলো রয়েছে সেগুলো কি কি? যে ইনস্টিটিউশন গুলো রয়েছে সেগুলো হচ্ছে বিভিন্ন ডিস্টেন্স এডুকেশন, বিভিন্ন তোমার ওপেন ইউনিভার্সিটি, এছাড়া বিভিন্ন লাইব্রেরি, বিভিন্ন অ্যাডাল্ট এডুকেশন সেন্টার, এছাড়া নাইট স্কুল, সামার স্কুল, এই ধরনের জায়গাগুলো থেকে যে শিক্ষা গ্রহণ করব আমরা, সেগুলো কিন্তু নন ফর্মাল এডুকেশনের মধ্যে পড়বে। এবং নন ফর্মাল এডুকেশনের মধ্যে তাহলে সামাপ করি, নন ফর্মাল এডুকেশনের মধ্যে কিন্তু যে কোনো বয়সেই কিন্তু নন ফর্মাল এডুকেশন নেওয়া সম্ভব হয়। এটি অনেক কম খরচেই সম্ভব হয় নেওয়া, এবং এটির নির্দিষ্ট করে পাঠ্যক্রম কিন্তু থাকে, এবং সেই পাঠ্যক্রম কিন্তু শিক্ষার্থীর চাহিদা এবং ইচ্ছা অনুযায়ী কিন্তু, এবং পাঠ্যক্রম যে নির্বাচন করবে সেটার ক্ষেত্রেও কিন্তু শিক্ষার্থী অনেক স্বাধীনতা দেয়া হয়। আর এটা কিন্তু জীবনব্যাপী জ্ঞান লাভ করতে কিন্তু সাহায্য করে। এখানে শৃঙ্খলা প্রায় নেই বললেই চলে, শৃঙ্খলা অনেক ব্যাপক অর্থ বহন করে এক্ষেত্রে। আর কি, এর লক্ষ্য কিন্তু অনেক বিশাল। তো যাই হোক, তাহলে এই গেল টাইপস অফ এডুকেশন। এবং টাইপস অফ এডুকেশন তাহলে ক রকমের? 3 রকমের, ফর্মাল, নন ফর্মাল, ইনফর্মাল। এই টাইপস অফ এডুকেশন, অর্থাৎ আজকে এই টাইপস অফ এডুকেশনের মধ্যে আমি যে বললাম ইনফর্মাল এডুকেশন, ফর্মাল এডুকেশন এবং নন ফর্মাল এডুকেশন, অর্থাৎ অপ্রথাগত শিক্ষা বা অনিয়ন্ত্রিত শিক্ষা, প্রথাগত শিক্ষা এবং প্রথা বহির্ভূত শিক্ষা, এই 3টে শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি আমি তুলনা করি, তাহলে কিন্তু আমি দেখতে পাবো যে ইনফর্মাল এডুকেশন আমরা যেখান থেকে খুশি গ্রহণ করতে পারি, এর কোনো ইনস্টিটিউশন নেই, অর্থাৎ এর কোনো সংগঠন নেই। ফর্মাল এডুকেশন, এটা কিন্তু আমরা কোনো ইনস্টিটিউশন থেকেই গ্রহণ করতে পারি। আর নন ফর্মাল এডুকেশন যেগুলো ওপেন ইউনিভার্সিটি, ডিস্টেন্স এডুকেশন, সেগুলো থেকে কিন্তু আমরা গ্রহণ করতে পারি। তো এই গেল টোটাল টাইপস অফ এডুকেশন, এবং এটি স্কোপ অফ এডুকেশনের 2.3 পার্ট। এবং এই এডুকেশন থেকে আমরা তাহলে বুঝতে পারলাম যে শিক্ষা কিন্তু শুধুমাত্র ফর্মালি হবে তা কিন্তু নয়, সেটা ইনফর্মালিও হতে পারে, আবার নন ফর্মালিও হতে পারে। তো আজকের এইটুকু বলে আমি শেষ করব। যাই হোক, এইটুকু দেখে যেটা একটু মাথায় রাখার বিষয়, নন ফর্মাল এডুকেশনের ক্ষেত্রে তোমরা যেরকম মাথায় রাখবে, এখানে কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে, ফর্মাল এডুকেশনে সার্টিফিকেট দেওয়া হবে ডিগ্রি শেষে, কিন্তু ইনফর্মাল এডুকেশনে কিন্তু সার্টিফিকেট দেওয়া হয় না, কারণ ওখানে কোনো ইনস্টিটিউশনের ব্যবস্থা নেই। তো আমাদেরকে এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আজকের এই পর্যন্ত, নমস্কার।